শুরু করি। আজকে আমরা হয়তোবা বেশি সময় ক্লাস নিতে পারবো না, কিন্তু আমাদের যেটা হচ্ছে যে তোমাদের ক্লাসের শুরুতেই তোমাদের বেশ কিছু কোয়েরিজ ছিল, যে কোয়েরিজ গুলো আমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো উম, তোমাদের অনেকেই ইয়ে তোমার তোমার আমাদের গুগল ক্লাসরুমে মেসেজ রেখেছো যে তোমাদেরকে রিডিং ম্যাটেরিয়াল বা ক্লাস নোট বা লেকচার নোট দেওয়ার জন্য। তো আমরা সাধারণত যেটা করি যে আহ, আহ, প্রত্যেকটা ক্লাসের শেষে আমি তোমাদের পিডিএফ ফরম্যাটে পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো দিয়ে থাকি। তো মাঝখানে তোমাদের কিন্তু আমরা যা পড়িয়েছি তার 90% ম্যাটেরিয়াল তোমাদের দুইটা বই আমরা অ্যাড করেছি, তোমরা দেখবে। এবং তোমরা, আমার ভুল হয়েছে যে আমরা কত পেজে বা কোন চ্যাপ্টারে আছি সেটা বলে দিলে তোমাদের জন্য আরো সুবিধা হতো। তারপরে তোমরা যেহেতু ভিডিও যেটা আছে সেটাতে টপিক গুলো দেখে যদি সার্চ করো পিডিএফ ডকুমেন্টে, বিশেষ করে ওই যে যেটা মিনারেল নিউট্রিশন অফ হায়ার প্ল্যান্টস বইটাতে, তাইলে সহজে তুমি ওখানে ওই টপিক গুলো, কন্টেন্ট গুলো খুঁজে পাবে। ঠিক আছে, এটা গেল একটা। আর দ্বিতীয়ত, কেউ কেউ বলেছে যে ফসফরাসের ওই বিষয়টা, যে গত ক্লাসে আমরা বলেছিলাম যে একটা কোশ্চেন, কোথায় যেন প্রশ্নটা আছে, যে ফসফরাস কেন ডিফিউশনের মাধ্যমে মেইনলি ট্রান্সপোর্টেড হয় রাদার দেন মাস ফ্লো আর রুট ইন্টারসেপশন। এই জিনিসটা তোমরা ভালোভাবে বুঝতে পারোনি। এখানে আমি যেটা তোমাদেরকে বলার চেষ্টা করেছি যে ফসফরাস যখনই আমরা মাটিতে অ্যাপ্লাই করি, অথবা সেটা যখন যে সলুবল ডাইহাইড্রোজেন ফসফেট, যেটাকে অর্থোফসফেট আমরা বলি, অথবা হাইড্রোজেন ফসফেট ফর্মে, এটা অ্যাভেলেবল দুটো ফর্ম, যে রিলিজ হয় তার কিছুক্ষণের মধ্যেই সয়েল কন্ডিশন গুলোর কারণেই হোক, সে বা পিএইচ এর কারণেই হোক, তো সেটা দ্রুতই আবার ইনসলুবল ফর্মে চলে যাচ্ছে। ঠিক আছে, যে কারণে এটা সয়েল সলিউশনে বেশিক্ষণ থাকে না। কথা বলবা না। হুম। তো সয়েল সলিউশন ফর্মে থাকে না। তো যার ফলে এটা এর জন্য মাস ফ্লো হচ্ছে যে ওয়াটার বডিটা তো মুভ করে, অর্থাৎ সয়েল সলিউশনটা ধীরে ধীরে তোমার রুটের কাছে চলে আসে। যখন যদি সয়েল সলিউশনে ফসফেট সলুবল না থাকে, তাহলে তো ফসফরাসের ট্রান্সপোর্টটা হয় না। কিন্তু যখনই আমরা ডিফিউশনটা, কি ডিফিউশন আমরা বলেছি যে ডিফিউশনের মাধ্যমে মুভমেন্ট হয় অ্যাট ম্যাক্সিমাম 1 মিলিমিটার ডিস্টেন্স। তো যখনই তোমার রুট জোনের আশপাশে ফসফরাস ডিপ্লিটেড হয়ে যায়, ধরো ফসফরাস যেটুকু ছিল সেটুকু প্ল্যান্ট নিয়ে নেয়, যখন ফসফরাসের ঘাটতি দেখা দেয়, একইভাবে মাইক্রোব গুলোরও ঘাটতি যদি দেখা দেয়, তখন সে কি করে, কিছু ফিক্সড ফসফরাস সেগুলোকে সলুবুলাইজ করে, এবং সলুবুলাইজ করলে সেটা হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে ডিফিউশনের মাধ্যমে আসে। আবার যখন এটা কমে যায়, আবার কিছু সলুবুলাইজ করে এবং ডিফিউশনের মাধ্যমে রুটের কাছে আসে। এভাবে শুধুমাত্র ডিফিউশন প্রক্রিয়াটাই আসলে ডমিনেন্ট ফর্ম অফ ফসফরাস ট্রান্সপোর্ট ইন দা রাইজোস্ফিয়ার। কেমন? আচ্ছা, তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে তোমাদের অনেকে কয়েকটা প্রশ্ন করেছিল, আমার নামটা খেয়াল নেই, অনেকে বললো যে স্যার তাহলে যে আমাদের যে নিউট্রিয়েন্টটা যখন যেটা রিকোয়ারমেন্ট হয় তখনই সেটা যাচ্ছে, তো সেটা কিভাবে হচ্ছে, এরকম ধরনের একটা প্রশ্ন এসছে। যাই হোক, আমরা এর আগে লাস্ট ক্লাসে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আহ, কতগুলো ট্রান্সপোর্ট প্রোটিন আছে, তাই না? আমরা বলেছিলাম যে সেই ট্রান্সপোর্ট প্রোটিন গুলি আসলে আমাদের নিউট্রিয়েন্ট গুলো ট্রান্সপোর্টে, অর্থাৎ নিউট্রিয়েন্ট গুলো আমাদের মেমব্রেন ব্যারিয়ারটাকে ওভারকাম করতে হেল্প করে। এবং সেগুলো আমরা বলেছিলাম ট্রান্সপোর্ট প্রোটিনটা তিনটা হচ্ছে, আহ, তোমার ক্যারিয়ার ট্রান্সপোর্টার, চ্যানেল ট্রান্সপোর্টার, আর এই দুইটাই সাধারণত প্যাসিভ ট্রান্সপোর্ট করে। আমরা প্যাসিভ ট্রান্সপোর্ট বলতে বোঝাচ্ছি যখন আমরা ইন জেনারেল লো যে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে মুভমেন্ট অফ আয়ন থ্রু দ্য মেমব্রেন ব্যারিয়ার, সেটাকে আমরা বলছি প্যাসিভ ট্রান্সপোর্ট। আর যদি ট্রান্সপোর্টটা হয় লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে, অর্থাৎ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেইনস্টে। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বলতে কি বুঝাচ্ছি, যে আমরা যদি এটা স্লোপ মনে করি, চিন্তা করে একটা ঢাল মনে করি, তাহলে ঢালটার বিপরীতে যদি যাই তাহলে আমরা এটাকে বলছি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর ঢালটা অর্থাৎ উঁচু
ঢাল থেকে নিচে যদি বল একটা ছেড়ে দেই, তাহলে সেটা তো আপনা আপনি যাবে। এর জন্য এটাকে আমরা বলছি হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে, এটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। আর লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের ট্রান্সপোর্টটাকে আমরা বলছি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্টে মানে সাধারণত আয়ন পাম্প গুলো জড়িত। আমি আরো যদি তোমাদেরকে ক্লাসিফিকেশনটা দেখাই, তোমাদের গত ক্লাসে আমরা এগুলি দেখিয়েছি যে লো কনসেন্ট্রেশন থেকে লো হাই কনসেন্ট্রেশনে যাওয়া এবং হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যাওয়ার যে ট্রান্সপোর্টটাকে আমরা বলেছি যে, কিন্তু তোমাকে যখন আমরা আহ, একটু বলি, তোমাদের চ্যানেলটা আমরা বলেছি যে চ্যানেল আসলে একটা টানেল লাইক স্ট্রাকচার। এখানে ছবিটাতে যদি তুমি দেখো, চ্যানেলটা হচ্ছে একটা টানেল লাইক স্ট্রাকচার, যেটার ভিতর দিয়ে যে আয়নগুলি তোমার জায়গা হবে সেটাই যেতে পারবে, আর যদি তার চেয়ে বড় হয় তাহলে যেতে পারবে না। তার মানে এটা একটা Please share the screen. স্ক্রিন শেয়ার করা নাই। হ্যাঁ, আমি তো এতক্ষণ ভাবছি যে তোমাদের মধ্যে স্ক্রিনটা শেয়ার করা আছে। আচ্ছা, সরি। হ্যাঁ, তো আমরা কি বলছিলাম যে চ্যানেলটা হচ্ছে একটা টানেল লাইক স্ট্রাকচার, যেটার ভেতর দিয়ে আমরা বলছি যে ইজিলি যে আয়নগুলি ফিট করবে সেগুলো ইজিলি সেটা দিয়ে ট্রান্সপোর্ট করতে পারবে। হ্যাঁ, আর তোমার যেটা আয়ন ক্যারিয়ার, আমি গত ক্লাসে বলেছিলাম যে সে ক্যারিয়ার গুলো কি বলে, ক্যারিয়ার গুলো হচ্ছে যে একটা প্রোটিন, সে যখনই কোনো একটা প্রোটিনে তার যে সিলেক্টিভ আয়ন, যে আয়ন যদি তার অ্যাক্টিভ সাইটে বসে, তখনই সে তার শেপটা চেঞ্জ করে। তার কি আমরা বলি যে থ্রি ডাইমেনশনাল যে শেপটা, অর্থাৎ টার্সিয়ারি স্ট্রাকচারটা চেঞ্জ করার মাধ্যমে সে আউটার লেয়ার মানে মেমব্রেন থেকে ইনার মেমব্রেনে নিউট্রিয়েন্টটা ট্রান্সপোর্ট করে। একটু বলি, এখন তোমাদের ওখানে বলছি যে এই তোমার ট্রান্সপোর্টার বা ক্যারিয়ার প্রোটিন আবার তিন ধরনের আছে। একটা হচ্ছে ইউনিপোর্ট ট্রান্সপোর্ট, এই কনসেপ্টটা একটু তোমাদের একটু খেয়াল করে বলে রাখো। ও, বাই দিস টাইম তোমরা যারা এখানে ক্লাসে আছো তারা কিন্তু তোমাদের আইডিটা টাইপ করে নিয়ে দিয়ে দিও মেসেজে, ঠিক আছে? তো এনিওয়ে, আমরা যেটা বলছিলাম যে ক্যারিয়ার ট্রান্সপোর্টারটা যেটা, যে ওই যে যারা আনমিউট করে আছো তারা মিউট করে নাও প্লিজ। হ্যাঁ, আমি একবার আবার যখন কথা বলবে তখন তোমরা নিজেদেরকে আনমিউট করে নিয়ে কথা বলতে পারবে। তো আমরা কি বলছিলাম, তো আহ, এখানে আমি নিহারকে বলছিলাম। নিহার, আচ্ছা, এনিওয়ে, যেটা আমরা বলছিলাম যে এখানে ক্যারিয়ার ট্রান্সপোর্ট আছে, আছে আবার তিন রকম। তোমাদের কিন্তু আমার এটা এই কনসেপ্টটা তোমাদের সামনে বেশি কাজে লাগবে। তো ইউনিপোর্ট ট্রান্সপোর্ট হচ্ছে শুধুমাত্র এক ধরনের আয়নই সে ট্রান্সপোর্ট করতে পারে। অর্থাৎ মনে করো যদি ইউনিপোর্ট ট্রান্সপোর্টারটা পটাশিয়ামের জন্য সিলেক্টিভ, তাহলে সে পটাশিয়াম আয়নকে শুধু ট্রান্সপোর্ট করবে, এটাকে আমরা বলি ইউনিপোর্ট ট্রান্সপোর্টার। সেকেন্ডলি হচ্ছে যে অ্যান্টিপোর্ট ট্রান্সপোর্টার। এখন মনে করো সেটা দুই ধরনের আয়ন, সেটা দুই দিকে, একটা শুধু বাইরের দিকে দিচ্ছে আর একটা শুধু ভেতরের দিকে দিচ্ছে, সে দুই ধরনের আয়নকে ট্রান্সপোর্ট করবে বিপরীত দিকে। অ্যান্টিপোড কথার কথা যে পটাশিয়াম বাইরের দিকে ছেড়ে দিচ্ছে এবং আরেকটা সোডিয়াম ভেতরে ঢুকছে, অথবা ভাইস ভার্সা, এটাকে আমরা বলছি অ্যান্টিপোর্ট ট্রান্সপোর্টার। অর্থাৎ দু ধরনের আয়ন বিপরীত দিকে। আর সিম্পোর্ট ট্রান্সপোর্টার হচ্ছে দুই ধরনের আয়ন একই দিকে শুধু সে ট্রান্সপোর্ট করবে। সিম্পোর্ট ট্রান্সপোর্ট যেমন ধরো আমরা পটাশিয়াম এবং নাইট্রেট, তারা দুই ধরনের আয়ন শুধুমাত্র একই দিকে সে ট্রান্সপোর্ট করবে। আমরা একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে ট্রান্সপোর্ট হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট আর একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্টটা যেহেতু আমরা বলছি ডিফিউশন, একটা স্পেশাল টাইপ অফ ডিফিউশন, এবং এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে বিভিন্ন মেমব্রেন প্রোটিন দ্বারা, এর এর জন্য এটাকে আমরা বলি ফ্যাসিলিটেটেড ট্রান্সপোর্ট, ঠিক আছে? এবং ফ্যাসিলিটেটেড ট্রান্সপোর্ট গুলো সাধারণত আয়ন চ্যানেল এবং ইউনিপোর্ট ট্রান্সপোর্টার করে। অর্থাৎ আয়ন চ্যানেল এবং ইউনিপোর্ট ট্রান্সপোর্ট শুধুমাত্র প্যাসিভ ট্রান্সপোর্টটা জন্য রেসপন্সিবল, দুইটা মেমব্রেন প্রোটিন। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আবার দু ধরনের, একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর একটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট।
এই কনসেপ্টগুলো তোমরা একটু জাস্ট যদি নোট ডাউন করে নিতে পারো তাহলে ভালো। যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে যে ধরনের ট্রান্সপোর্টে সেখানে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে যাবে দিকে আয়ন মুভ করবে এবং সেক্ষেত্রে এটিপি খরচ হবে, তাহলে সেটাকে আমরা বলি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অর্থাৎ যেখানে এটিপি খরচ করে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে যাবে এবং ওইটা সাধারণত মেডিয়েট করে আয়ন পাম্প। আর আরেক ধরনের ট্রান্সপোর্ট আছে অ্যাক্টিভ, সেখানে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে যাবে কিন্তু সেখানে কোনো এটিপি থাকবে না, সেটাকে আমরা বলি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এবং সাধারণত সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট গুলো মেডিয়েটেড হয় এন্টিপোর্ট এবং সিমপোর্ট ট্রান্সপোর্টারের মাধ্যমে। কিভাবে হয় আমরা ধীরে ধীরে আলোচনা করব, যদিও কনসেপ্টটা একটু তোমাদের শুরুতে বুঝতে জটিল মনে হতে পারে। তো সেখানে আমরা এই কনসেপ্টগুলি আমরা এখানে আবার বলছি যে আয়ন পাম্প সেটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে থাকে, সিমপোর্ট অ্যান্টিপোর্ট এটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে থাকে, এবং ইউনিপোর্ট এবং আয়ন চ্যানেল সেটা প্যাসিভ ট্রান্সপোর্ট করে থাকে। কেমন? তো এটা গেল। তো এই কনসেপ্টগুলো আমরা আমরা কিন্তু এই অংশটুকু মার্শনারের বইটা থেকে, অর্থাৎ মিনারেল নিউট্রিশন অফ হায়ার প্ল্যান্টস বইটা থেকে নিয়েছি। তো আসো, তো এখন তোমাদের এখানে আমরা, তোমরা কি যদি আমাদের গত ক্লাসগুলি থেকে আমরা ছোট ছোট কিছু প্রশ্ন তোমাদের করি, যে এখানে আমরা বলেছি যে তোমাদের প্ল্যান্ট নিউট্রিশন বলতে কিছু কি বুঝো, সয়েলের যে নিউট্রিয়েন্ট গুলো সয়েলে কি কি ফর্মে থাকে এবং তাদের মধ্যে থেকে কোন ফ্র্যাকশনটা অ্যাকচুয়ালি প্ল্যান্টের জন্য অ্যাভেলেবল, এবং প্ল্যান্ট গুলো নিউট্রিয়েন্ট গুলো কিভাবে ট্রান্সপোর্টেড হচ্ছে, এবং কোন ট্রান্সপোর্ট প্রোটিন গুলো বিভিন্ন ধরনের যে আয়ন ট্রান্সপোর্ট প্রসেসে ইনভলভড, এই জিনিসগুলি যদি মানে আমরা আসলে আলোচনা করেছি। আর তার আগে একটু আমরা আগে ক্লাসে আলোচনা করেছিলাম যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আয়ন ট্রান্সপোর্ট প্রসেস, মনে আছে কিনা তোমরা? আয়ন ট্রান্সপোর্ট ইজ এ সিলেক্টিভ প্রসেস, ইটস এ অ্যাকুমুলেশন প্রসেস, এবং দেয়ার ইজ এ জেনোটাইপিক ভ্যারিয়েশন ইন আয়ন ট্রান্সপোর্ট প্যাটার্ন, তাই না? ঠিক আছে, এই তিনটা আমরা এর আগের ক্লাসে পড়েছি, তার আগে আমরা ট্রান্সপোর্ট বলেছি। তো আজকে আমরা হয়তোবা এই কনসেপ্টটাতে ঢোকার আগে আমার আসলে কিছু ব্যাকগ্রাউন্ড ফিগার রাখার কথা ছিল, তো সেটা আমাদের যদিও কিছুটা হয়নি। আমরা তোমাদের আজকে আসলে কেমিক্যাল পোটেনশিয়াল বা নার্নস্ট এবং ইকুয়েশন নিয়ে আলোচনা করার কথা। তো তোমাদের কেমিক্যাল পোটেনশিয়াল যদি আমরা বলি, তোমাদেরকে আমরা কনসেন্ট্রেশনের কথা বলেছি, যখনই বলেছি যে নিউট্রিয়েন্ট আপটেক প্রসেসে যে নিউট্রিয়েন্ট গুলো হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন থেকে দিকে যাবে এরকম করে বলেছি। আসলে কথাটা হচ্ছিল আসলে মোর অ্যাকুরেটলি হচ্ছে হাই কেমিক্যাল পোটেনশিয়াল থেকে লো কেমিক্যাল পোটেনশিয়ালের দিকে যাবে। এখন কেমিক্যাল পোটেনশিয়াল বলতে কি বুঝি? তো chemical potential of for any solute is defined as the sum of concentration, electric and hydrostatic potential। অর্থাৎ chemical potential হচ্ছে, এটা তোমরা কি ইন্টারমিডিয়েটে পড়েছো? আমার যতদূর মনে পড়েছো তোমরা তোমাকে পড়েছো? তোমরা আনমিউট করে অ্যান্সার করতে পারো। এনিওয়ে, তো যেটা আমরা বলছিলাম যে কেমিক্যাল, একটু দাঁড়াও, কেমিক্যাল পোটেনশিয়াল ফর, যে এখানে আমরা যদি একটা কেমিক্যাল পোটেনশিয়াল হচ্ছে যে কথার কথা, যে যদি কোনো একটা মেমব্রেন মানে মেমব্রেন দ্বারা কোনো একটা সলিউশনে গ্লুকোজ যদি আমরা মেমব্রেন এক সাইডে গ্লুকোজ সলিউশন রাখি আর এক সাইডে শুধু পানি রাখি, তাহলে আমরা সেই সেটা মেমব্রেনের মাধ্যমে গ্লুকোজটা যাবে কি, মানে কোন কোন ফ্যাক্টরগুলি এটা রেগুলেট করবে। এখানে একটু দাঁড়াও, এখানে আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা যদি আসি, তো যদি আমরা এরকম বলি তাহলে আমরা বলবো যে কেমিক্যাল পোটেনশিয়াল হচ্ছে যে তার কনসেন্ট্রেশন,
ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এবং হাইড্রোস্ট্যাটিক প্রেসার, সেই কম্পোনেন্ট তিনটার জন্য রেসপন্সিবল থাকবে। কিন্তু নর্মালি তোমার কেমিক্যাল পোটেনশিয়াল আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন এটা একটা স্ট্যাটিক, এবং হাইড্রোস্ট্যাটিক প্রেসার কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটারও তোমার এফেক্ট খুবই নেগলিজিবল। তো যে কারণে মেইনলি আমরা কেমিক্যাল potential for a given solute is equals to the sum of concentration by activity component এবং ইলেকট্রিক পোটেনশিয়াল কম্পোনেন্ট, অর্থাৎ ইলেকট্রিক চার্জ হয়। তো এখন যদি আমরা বলছিলাম গ্লুকোজের কথা, গ্লুকোজ কি একটা চার্জড মলিকুল না আনচার্জড মলিকুল? তোমাদের কি মিউট করতে, আনমিউট করতে পারছো না? আচ্ছা, ওকে, আচ্ছা, এখন বোধহয় হ্যাঁ, পারছিলাম না এতক্ষণ। আচ্ছা সরি, হ্যাঁ ওখানে অপশন গুলো আমার কাছে ঠিক আছে। তো গ্লুকোজ একটা তাহলে আনচার্জড মলিকুল, যার ফলে এখানে শুধুমাত্র কনসেন্ট্রেশন কম্পোনেন্টটাই সেখানে ডিসাইড করবে যে গ্লুকোজ মলিকুলটা কোন দিকে ট্রান্সপোর্টেড হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তোমাদের স্ক্রিন শেয়ার, তোমাদের এখানে যদি আমরা কোনো একটা মেমব্রেন দিয়ে এখানে গ্লুকোজ মলিকুল গুলো, সরি, গ্লুকোজ মলিকুল গুলো এখানে এই কয়টা থাকলো আর এখানে ধরো এই কয়টা থাকলো, তাহলে এখানে কনসেন্ট্রেশন যেখানে বেশি সেখান থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাবে, তাই না? তো এখন তুমি চিন্তা করো, এটা হচ্ছে যে গ্লুকোজের বদলে আমরা যদি পটাশিয়াম আয়নের কথা চিন্তা করি, পটাশিয়াম আয়নের কথা যদি চিন্তা করি, তাহলে এটা কেমিক্যাল পোটেনশিয়াল ডিসাইড করবে শুধু কনসেন্ট্রেশন না, তার সাথে সাথে তার ইলেকট্রোস্ট্যাটিক যে চার্জ বা ইলেকট্রিক কম্পোনেন্টটা, দুইটাই এখানে রেগুলেট করবে। অর্থাৎ এখানে কনসেন্ট্রেশনের পাশাপাশি এখানে ধরো আমরা, আমি আসলে মাউসে লিখতে পারি না, হ্যাঁ, তোমার এখানে যদি তোমার পটাশিয়াম আয়নগুলির কনসেন্ট্রেশন একরকম থাকবে, আবার এখানেও যদি পটাশিয়াম আয়নগুলি, এগুলো মনে করো সবগুলি পটাশিয়াম, তাহলে এখানে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে পটাশিয়াম ইজিলি মুভ করবে। কিন্তু এখন মনে করো এই জায়গাটাতে আমরা যদি অনেকগুলি ক্যালসিয়াম আয়ন দিয়ে দেই, তার মানে কি এখানে চার্জ দিলাম না, ডাবল পজিটিভ চার্জ। এখন মনে করো এখানে আরো, এখানে এই কন্ডিশনে আমরা +2 +2 +2 আর +2, তাহলে এখন দেখো যদি এখানে দেখো এই সাইডে আমাদের চাইতে পটাশিয়ামের কনসেন্ট্রেশন এই সাইডে কম হলেও এখানে কিন্তু ডমিনেন্ট কম্পোনেন্ট হিসাবে কাজ করবে আসলে ইলেকট্রিক কম্পোনেন্ট। তো যা তখন কিন্তু পটাশিয়াম যদি আমরা এখানে কোনো প্যাসেজ বা আমরা ট্রান্সপোর্টার যদি আমরা খুলে দেই, হ্যাঁ, তাহলে কিন্তু পটাশিয়াম হাই কনসেন্ট্রেশনের থেকে কি লো কনসেন্ট্রেশনের দিকে না গিয়ে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে যাবে। কিন্তু সেটাকে আমরা বলবো হাই কেমিক্যাল পোটেনশিয়ালের থেকেই লো কেমিক্যাল পোটেনশিয়ালের দিকে যাচ্ছে। আমার কথাটা কি বুঝতে পেরেছো কিনা? স্যার আরেকবার একটু বলেন। একটু বুঝান স্যার। স্যার ক্যালসিয়াম আয়নের দেওয়ার পরে কি হইলো সেটার উপর একটু বলেন। আচ্ছা, মানে আমি আসলে সুন্দর করে এঁকে দিলাম যে আমরা যদি আচ্ছা একটু বুঝালে ভালো হতো। আচ্ছা, নরমালি তো আমরা এই কনসেপ্টটা বুঝতে সমস্যা নেই যে এখানে এখানে হাই পটাশিয়াম আছে, আচ্ছা এটা তো টাইপই করতে পারি, আর এখানে হচ্ছে লো পটাশিয়াম, তাই না? এখানে আছে হাই, সরি, হাই পটাশিয়াম আয়ন, হ্যাঁ। তো এখন মনে করো আমরা যদি তোমার নরমালি, কিন্তু যদি আমি, তার মানে এখানে কনসেন্ট্রেশনটাই একমাত্র ফ্যাক্টর আসলে ডিসাইড করছে, তার মানে কি কনসেন্ট্রেশন কম্পোনেন্ট। কিন্তু যখন আমরা এই সাইডে তোমার যদি ক্যালসিয়াম আয়ন দিয়ে দেই, ক্যালসিয়াম আয়ন এখানে দেই, কথার কথা
হ্যাঁ, এখন তো ক্যালসিয়াম আয়নগুলি যদি আমরা এরকম 10টা দেই তাহলে কিন্তু এদিকে আমাদের কিন্তু ইলেকট্রিক পোটেনশিয়ালটা এদিকে বেড়ে যাবে, তাই না? হাই ইলেকট্রিক তখন কিন্তু কনসেন্ট্রেশনের চাইতে ইলেকট্রিক পোটেনশিয়ালটা মেইনলি কন্ট্রিবিউট করবে, এবং আমরা যদি সেখানে কোনো ট্রান্সপোর্টার তোমার দেয়ার দেই তাহলে আমাদের সেই ট্রান্সপোর্টারটা মেইনলি, এখানে কোথায় গেল, আহ, আহ, তাহলে শুধুমাত্র মানে পটাশিয়ামের যদি আমি ট্রান্সপোর্টারটা ওপেন করে দিই তাহলে শুধুমাত্র পটাশিয়াম লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে যাবে, কিন্তু আমরা বলছি যে এখানে হাই ইলেকট্রিক পোটেনশিয়াল থেকে লো ইলেকট্রিক পোটেনশিয়ালের দিকে যাচ্ছে। তো আমরা যেটা, সরি আমি, স্যার একটা কোশ্চেন ছিল, বলো। স্যার তখন কি শুধু পটাশিয়াম যাবে, ক্যালসিয়াম যাবে না? না, এখন আমরা তো যেখানে বলছি যে আমরা এখানে সিলেক্টিভ ট্রান্সপোর্ট যদি করি, সিলেক্টিভ ট্রান্সপোর্ট যদি করি, হ্যাঁ, আমার কথা বুঝতে পারছো কিনা? অর্থাৎ আমি যে আমরা তো এখানে বলেছি যে ট্রান্সপোর্টার গুলি শুধুমাত্র একটা উইন্ডো দিয়ে যায়, সেগুলি কি এটা বিভিন্ন মানে ট্রান্সপোর্ট প্রোটিন দিয়ে। এখন সেখানে যদি শুধুমাত্র পটাশিয়ামের ট্রান্সপোর্টারই থাকে, এখানে আমরা বলছি যে শুধুমাত্র পটাশিয়ামের ট্রান্সপোর্টার আছে, তো যেখানে সেক্ষেত্রে পটাশিয়াম কোন দিকে যাবে, আমার কথা বুঝতে পারছো কিনা? তখন তো ক্যালসিয়ামের বেশি পরিমাণে থাকলেও ক্যালসিয়ামের ট্রান্সপোর্টার যদি না থাকে তাহলে আমরা সেটা কিন্তু মেমব্রেন ব্যারিয়ারটাকে সে নিউট্রিয়েন্টটা ক্রস করতে পারবে না, অর্থাৎ তার ডিজায়ার সিলেক্টিভ উইন্ডো থাকতে হবে, উইন্ডো মানে প্যাসেজ থাকতে হবে। ঠিক আছে, আমরা বুঝাতে পারছি কিনা? জি স্যার, বুঝছি। জি স্যার, হ্যাঁ। বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে আমরা তো এখন তোমরা ইন্টারমিডিয়েটেও বোধহয় পড়েছো না নার্নস্ট ইকুয়েশন। নার্নস্ট ইকুয়েশন অ্যাকচুয়ালি কি করে যে আমরা এরকম প্যাসিভ যদি ট্রান্সপোর্ট হয় কোনো একটা নিউট্রিয়েন্ট, এবং সেখানে যদি তোমার এই তোমার কেমিক্যাল পোটেনশিয়ালের এগেনস্টে যে কোনো একটা নিউট্রিয়েন্ট কতখানি ট্রান্সপোর্টেড হবে প্যাসিভ ট্রান্সপোর্ট হলে, সেটা ক্যালকুলেট করে বের করা যায় কিনা সেরকম একটা ইকুয়েশন বিভিন্ন ফ্যাক্টরগুলো দিয়ে তারা বের করেছেন নার্নস্ট সাহেব, এবং উনি এটা নার্নস্ট ইকুয়েশন নামে পরিচিত। এবং নার্নস্ট ইকুয়েশন অনুযায়ী কি বলছে, সেটা বলছে অ্যাট ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মনে আছে তোমাদের কেমিস্ট্রিতে পড়েছিল? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যখন দুই সাইডেই তা যে কোনো একটা আমরা যদি এখনের কনসিডার করি, কোনো রিঅ্যাকশনের দুই সাইডে আমরা বলছি যে সময় মানে কনসেন্ট্রেশন আনচেঞ্জ থাকবে, যার ফলে মনে হবে কোনো রিঅ্যাকশন হচ্ছে না, তাই না? আর এখানে আমরা ইকুইলিব্রিয়াম বলছে যে আমাদের মেমব্রেনের দুই সাইডে নিউট্রিয়েন্টের কনসেন্ট্রেশন আনচেঞ্জড থাকবে, অর্থাৎ কোনো দিকেই ট্রান্সপোর্টেড হবে না। কখনো অ্যাট ইকুইলিব্রিয়াম দ্য ডিফারেন্স ইন কনসেন্ট্রেশন অফ এন আয়ন, যেমন ধরো পটাশিয়াম, an ion between the two components বলতে আমরা বলতে পারি ইনসাইড দ্য সাইটোপ্লাজম এন্ড আউটসাইড দ্য সেল মেমব্রেন। ঠিক আছে, তাহলে দুইটা টু কম্পার্টমেন্টস ইজ ব্যালেন্সড বাই দ্য ভোল্টেজ ডিফারেন্স, অর্থাৎ চার্জ ডিফারেন্স বিটুইন দ্য কম্পার্টমেন্টস। আমার তো এটা আমরা সাধারণত এক্সপ্রেস করি এভাবে যে psi equals to RT by ZF log concentration activity inside the cell divided by activity outside the cell। এই ইকুয়েশন দিয়ে আমরা যদি এটা আরেকটু সিম্পলিফাই করে দেই, বলি যে এখানে যদি আমরা যদি এটা তোমাদের মার্শনারের বই আছে, যে আমরা যদি কোনো একটা এই যে দেখো একটা সাইটোপ্লাজমে যদি পটাশিয়ামের কনসেন্ট্রেশন যদি আমরা বলি,
যে পটাশিয়াম এবং বাইরেও আছে, এক্সটার্নাল সলিউশনেও আছে, এবং পটাশিয়াম ভেতরেও আছে। তো সেক্ষেত্রে আমরা যদি ভেতরের কনসেন্ট্রেশন কে আই অ্যাক্টিভিটি কে আই হয়, আর বাইরের কনসেন্ট্রেশন কে জিরো যদি বলি, তাহলে পটাশিয়াম একটা পজিটিভলি চার্জড আয়ন। সেক্ষেত্রে কে অর্থাৎ মেমব্রেন পোটেনশিয়াল ইকুয়ালস টু RT বাই জেড লগ potassium outside the cell divided by potassium inside the concentration inside the cell। আর যদি এটা একটা নেগেটিভলি চার্জ সেল যে আয়ন হয়, অর্থাৎ যেমন ক্লোরিনের ক্ষেত্রে মেমব্রেন পোটেনশিয়াল অফ ক্লোরিন ইকুয়ালস টু RT by ZF log activity of chloride inside the cell divided by activity of chloride outside the cell। এইভাবে আমরা মেজার করে থাকি। এখন কথার কথা, যদি কোনো একটা নিউট্রিয়েন্টের, এখানে তোমাদের মেইন কনসেপ্টটা আমি আবারও বলছি, নার্নস ইকুয়েশন বলছে যে অ্যাট ইকুইলিব্রিয়াম তাদের ইনসাইড কনসেন্ট্রেশন সেল কনসেন্ট্রেশন এবং আউটসাইড সেল কনসেন্ট্রেশন তাদের ভোল্টেজ ডিফারেন্স দ্বারা নির্ধারিত হবে। আবার কথা বলছি, অর্থাৎ ইনসাইড দ্য সেল কনসেন্ট্রেশন এবং আউটসাইড দ্য সেল কনসেন্ট্রেশন তাদের ভোল্টেজ ডিফারেন্স দ্বারা। তো আমরা কি বলছিলাম যে সেটা এখন কথার কথা, যদি আমরা কোনো একটা এক্সাম্পল, আমাদের যদি সাইটোপ্লাজমে নেগেটিভ 100 মিলিভোল্ট যদি তার ভোল্টেজ ডিফারেন্স থাকে, অর্থাৎ নেগেটিভ 100 মিলিভোল্ট বলতে হচ্ছে যে এখানে বেশিরভাগই নেগেটিভ চার্জ ইনসাইডে। তো যার ফলে তখন আমরা যদি এক্সটার্নাল সেলের সলিউশন এবং ইকুইলিব্রিয়ামে, মানে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনে তোমার 52 মিলিভোল্ট যদি পটাশিয়াম যতক্ষণ না হবে, এবং বাইরে যদি 1 মিলিভোল্ট, অর্থাৎ আমরা যদি এক্স ধরি, 52x পটাশিয়াম ইনসাইডে থাকবে বা 1x বাইরে থাকা না হওয়া পর্যন্ত পটাশিয়াম এক্সটার্নাল সলিউশন থেকে তোমার সাইটোপ্লাজমে প্রবেশ করতে হবে। আরেকটু ভালোভাবে বলি, যদি নেগেটিভ 100 মিলিভোল্ট যদি থাকে, তাহলে যতক্ষণ না পর্যন্ত সাইটোপ্লাজমের পটাশিয়াম কনসেন্ট্রেশন 52 গুণ হবে বাইরের চাইতে, ততক্ষণ পর্যন্ত এক্সটার্নাল সলিউশন থেকে নিউট্রিয়েন্ট গুলো সাইটোপ্লাজমে স্পন্টানিয়াসলি প্যাসিভ ট্রান্সপোর্ট হতে থাকবে। আমার কথা বুঝতে পারছো? আবার তো আবার একইভাবে আমরা যদি স্যার একটু আরেকবার বলেন স্যার। রিপিট করলে ভালো হতো। আচ্ছা, আমরা যেটা বলছি যে যদি কোনো মেমব্রেন পোটেনশিয়াল নেগেটিভ 100 মিলিভোল্ট থাকে, এখন সেটা আমরা পরে বলবো যে কিভাবে নেগেটিভ পোটেনশিয়াল সে মেনটেন করে, কিন্তু নেগেটিভ পোটেনশিয়াল যখন 100 মিলিভোল্ট থাকে, তাইলে যতক্ষণ না পর্যন্ত সাইটোপ্লাজমে পটাশিয়ামের কনসেন্ট্রেশন বাইরের সলিউশনের চাইতে 52 গুণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাইরের থেকে পটাশিয়াম স্পন্টানিয়াসলি অর্থাৎ প্যাসিভ ট্রান্সপোর্ট হবে ভেতরে সাইটোপ্লাজমে। একইভাবে আমরা যদি এরকম 100 মিলিভোল্ট হয়, তাহলে ক্লোরাইডের কনসেন্ট্রেশন যতক্ষণ না পর্যন্ত বাইরের চাইতে সাইটোপ্লাজমে 52 গুণ কম না হবে, ততক্ষণ পর্যন্ত ক্লোরাইড সাইটোপ্লাজম থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, মানে জাস্ট উল্টা সিনারিও পটাশিয়ামের তুলনায়। তো সে নার্নস ইকুয়েশনের মাধ্যমে, এখন তার মানে ওনারা বলছেন যে নার্নস ইকুয়েশনের মাধ্যমে আমরা, আচ্ছা তোমাদের ওনারা কিন্তু, আমি তোমাদের একটা জিনিস বলে রাখি যে এই যে নিউট্রিয়েন্ট গুলোর যে ট্রান্সপোর্ট প্রসেসটা, যে বিভিন্ন তারা ফর্মুলা দিচ্ছেন, ইকুয়েশন দিচ্ছেন, থিওরি দিচ্ছেন, এটা কিন্তু ওনারা সবগুলো থিওরি বা ইয়েগুলি এটা হচ্ছে এভিডেন্সের উপর বেসিস করে, অর্থাৎ তারা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করেছেন, এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করে ওনারা রেজাল্ট পেয়েছেন, এবং রেজাল্টটা ওনারা ব্যাখ্যা করার জন্য, যেমন এই ইকুয়েশনটা দিয়েছেন ওনারা, তাহলে এই ইকুয়েশনে বিভিন্ন ফ্যাক্টর গুলোকে ওনারা বসিয়ে বসিয়ে দেখেছেন যে ওনার রেজাল্টটা কোনটা দিয়ে, এটাকে মডেলটা, এটাকে আমরা ইকুয়েশন গুলোকে বলি কিন্তু ম্যাথমেটিক্যাল মডেল, এবং মডেলটাকে ফিট করেছে কিনা, অর্থাৎ এক্সপেরিমেন্ট ওনার মডেলটা দিলেন, ভ্যালুগুলো দিলেন, এবং এক্সপেরিমেন্ট আবার কন্ডাক্ট করলেন,
এবং কন্ডাক্ট করার পর বিভিন্ন যেমন কনসেন্ট্রেশনগুলি যেমন ইনসাইড দ্য সেল আউট দ্য সেল সেল কনসেন্ট্রেশন এবং ভোল্টেজ ডিফারেন্স সবগুলি ওনারা এখানে ভোল্টেজ কিভাবে মাপে যে মাইক্রো ইলেকট্রিকগুলি একটা সেলের সাইটোপ্লাজমে একটা দিয়েছে আর একটা এক্সটার্নাল সলিউশনে দিয়েছে এবং পরে একটা ভোল্টামিটার দিয়ে ওনারা দেখেছেন যে অ্যাকচুয়ালি ভোল্টেজ ডিফারেন্সটা কত এবং পরবর্তীতে বিভিন্ন সলিউশনের কনসেন্ট্রেশনগুলো মেজার করে দেখেছেন যে না আমার এই ইকুয়েশনটা ফিট করে কিনা এবং পরবর্তীতে ওনারা আননোন একটা সিনারিওতে একই জিনিসগুলো ওনারা টেস্ট করেছেন এবং দেখেছেন ওনাদের কি কোশ্চেনগুলো এগুলো ইকুয়েশনগুলো ঠিক করে কিনা। তো তোমাদেরকে এরকম একটা এক্সপেরিমেন্টের রেজাল্ট আমরা বলেছি যে তোমাদের বিভিন্ন আমরা রেজাল্টগুলো বা মানে এক্সপেরিমেন্টগুলো দেখাবো এবং ওনারা বিভিন্ন এক্সপেরিমেন্টগুলো আগে করেছেন এবং আমরা কিন্তু অনেক 20-30 বছর পর পর এগুলোকে আবার নতুন করে আমাদের এক্সপ্লেনেশন করি। আচ্ছা এনিওয়ে এরকম একটা এক্সপেরিমেন্ট এটা হচ্ছে মটরশুটির রুট টিস্যু দিয়ে করেছিলেন। ওনারা নান্স ইকুয়েশন আসলে কাজ করে কিনা সেটা দেখার জন্য ওনারা কি করেছিলেন যে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, নাইট্রেট, ক্লোরাইড, যে অর্থোফসফেট, সালফেট সেগুলো ওনারা সবগুলো বা ডাইহাইড্রোজেন ফসফেট সবগুলো বিভিন্ন একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে সেলে বাইরে বা রুটের বাইরে নির্দিষ্ট কনসেন্ট্রেশনে ওনারা সলিউশন তৈরি করেছেন। তো আমরা যেখানে ওনারা বলেছেন যে ম্যাগনেসিয়াম 0.025 মিলিমোল আর যে সালফেট হচ্ছে 0.025 আর অন্যগুলি 1 মিলিমোল, শুধুমাত্র নাইট্রেটটা 2 মিলিমোলার কনসেন্ট্রেশনে ওনারা বাইরে রেখেছেন এবং ওনারা পরে নান্স ইকুয়েশনে ওনারা যেহেতু এখানে 76 মিলিভোল্ট ছিল তাদের এই যে মেমব্রেন পোটেনশিয়াল মানে ভোল্টেজ ডিফারেন্স এক্সটার্নাল সেল এবং আউটসাইড দ্য সেলের মাধ্যমে ওনারা ওই হিসাব করে ওটা ক্যালকুলেশন করে বের করেছেন যে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম বা বিভিন্ন আয়ন যেগুলো দিয়েছে ওগুলোর ইনসাইড দ্য সেল কনসেন্ট্রেশন কতখানি হবে, সাইটোপ্লাজমে সেলস কনসেন্ট্রেশন কতখানি হবে এবং সেখানে ওনারা হিসাব করে দেখেছেন যে এখানে সোডিয়াম পটাশিয়ামের দুইটার ক্ষেত্রে হবে 74 মিলিভোল্ট, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হবে 13,040 এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে 5360 এরকম এবং অ্যানায়ন যেগুলি আছে নাইট্রেট, ক্লোরাইড, ফসফেট, সালফেট এগুলোর হবে খুবই কম কনসেন্ট্রেশন। তো ওনারা যখন ওনার প্রিডিক্টেড ভ্যালুটা ক্যালকুলেশন করলেন পরবর্তীতে সাইটোপ্লাজম থেকে সাইটোপ্লাজমিক সলিউশন নিয়ে সেটা আবার মেজার করলেন যে ওনাদের রেজাল্টটা কতখানি অ্যাকুরেট হলো। তো ওনারা রেজাল্টটা পরে পাবলিশ করলেন এবং পরে দেখা গেল যে পটাশিয়াম যে 74 করেছিলেন ওনারা পেয়েছেন আসলে 75। তার মানে মোটামুটি নান্স ইকুয়েশন পটাশিয়ামের ক্ষেত্রে খুব ভালো মানে অ্যাকুরেট রেজাল্ট দিয়েছে। কিন্তু অন্য সবগুলোর ক্ষেত্রে যেমন অ্যানায়ন গুলোর ক্ষেত্রে হ্যাঁ ওনারা এত 74 আশা করেছেন সেখানে সোডিয়াম মাত্র 8 ছিল। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের ক্ষেত্রে মানে ওইটা বা অন্য ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, নাইট্রেট, ক্লোরাইড, ফসফেট, সালফেটের ক্ষেত্রে রেজাল্ট একদমই উল্টাপাল্টা এসছে, কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে অ্যাকুরেট আসলো। তো ওনারা এই সিনারিওটা যখন এই অবজার্ভ ভ্যালুগুলো দেখলেন, ভ্যালুগুলো দেখে ওনারা কিন্তু একটা ডিসিশনে আসলেন। তো তোমরা কি ডিসিশনে আসলে? তোমাদের দেখে কি মনে হচ্ছে? তোমরা কি এক্সপেরিমেন্টের এরকম রেজাল্ট পেলে কি মনে করতে? স্যার বিজ্ঞানীগুলো ভালো মতো প্রেডিক্ট করতে পারে নাই স্যার। বিজ্ঞানীগুলি ভালো করে প্রেডিক্ট করতে পারে নাই। আর কিছু স্যার মনে হচ্ছে যে এক চার্জ বিশিষ্ট মানে একটা এক যোজনী বিশিষ্ট ধনাত্মক আধানের ক্ষেত্রে কাজ করে। কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ চার্জে যেটা এক যোজনী বিশিষ্ট ওটার ক্ষেত্রে কাজ করে না। না স্যার। আচ্ছা, আর কেউ? স্যার এখানে ট্রান্সপোর্ট চ্যানেল শুধুমাত্র পটাশিয়ামের জন্য ছিল, মানে ওপেন ছিল কাইন্ড অফ। আচ্ছা, যাই হোক আকলিমা একটু ট্রান্সপোর্ট চ্যানেলের কথা বলছে। তোমরা আর কেউ? আমরা কিন্তু এখানে তোমাদের কিন্তু মানে সিনারিও গুলো দেখে তোমাদেরকে আসলে চিন্তা করতে শেখানোর জন্য আমাদের করা। কারণ তোমরা যদি তোমরা জানো একজন শিক্ষকের কাজ আসলে কিন্তু তোমাদেরকে আমরা যেটা করি আর কি, যে তোমরা যেভাবে সবাই হামলে পড়েছো স্যার ক্লাস নোট দেন, ক্লাস নোট দেন, ক্লাস নোট দেন, আসলে আমরা তোমাদের আসলে কোনো একটা নির্দিষ্ট ক্লাসে 1 ঘন্টা সময় কিন্তু পড়িয়ে দেওয়া না, তোমাদেরকে চিন্তা করতে শেখানো বা প্রশ্ন করতে শেখানো। আমরা বিজ্ঞান পড়ছি, বিজ্ঞান হচ্ছে জিজ্ঞাসু মনন্তরী করা, তো সেটা করতে শেখানোটাই। তো যাই হোক আমরা যেটা বলছিলাম যে এখানে আসলে আমরা বলেছি যে নান্স ইকুয়েশন ক্যান অনলি প্রেডিক্ট দ্য ট্রান্সপোর্ট অফ আয়ন থ্রু প্যাসিভ
ট্রান্সপোর্ট প্রসেস, তাই না? তার মানে হচ্ছে যে ওনারা যেটা বললেন যে পটাশিয়াম মানে হাইলি প্যাসিভ ট্রান্সপোর্টেড আয়ন ইন দ্য সয়েল প্ল্যান্ট সিস্টেম বা রাইজোস্ফিয়ারে, কিন্তু অন্য সবগুলি শুধু প্যাসিভ না, তার পাশাপাশি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইজ ভেরি ডমিনেন্ট হিয়ার। দ্যাট ইজ ওয়াই উই আর গেটিং ডিফারেন্ট রেজাল্ট রাদার দেন রেজাল্টস ইন দ্য প্রিডিক্টেড ভ্যালু। আমরা বুঝতে পারছো কিনা? তার মানে কি এখানে পটাশিয়ামের ক্ষেত্রে প্যাসিভ ট্রান্সপোর্টটা ডমিনেন্ট ফর্ম অফ ট্রান্সপোর্ট, কিন্তু অন্যান্য ক্ষেত্রে অন্যান্যগুলি বিশেষ করে অ্যানায়নের ক্ষেত্রে অবশ্যই দেয়ার আর সাম অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস ইনভলভড। কারণটা কি তোমাদের আমি একটু যুক্তি দিয়ে বোঝাচ্ছি যে নাইট্রেট হচ্ছে আমাদের যতগুলো নিউট্রিয়েন্ট গুলো আছে তার মধ্যে নাইট্রোজেনের ডিমান্ড হচ্ছে সবচেয়ে বেশি। তোমরা যদি একটা পাল্লাতে নাইট্রোজেনের রিকোয়ার্ড অ্যামাউন্ট, প্ল্যান্টের নাইট্রোজেনের রিকোয়ার্ড অ্যামাউন্ট দাঁড়ি পাল্লায় রাখো, আরেকটা পাল্লায় অন্য সব নিউট্রিয়েন্ট গুলোকে রাখো, তারপরেও সেখানে নাইট্রেটের পাল্লাটাই ভারী হবে। আমার কথা বুঝতে পারছো? তো যার ফলে তার মানে কি এখন তাহলে নাইট্রেট তো দুইটা ফর্মে, কোনো প্ল্যান্ট আছে যে প্রিডমিনেন্টলি অ্যামোনিয়াম ফর্মে নেয়, আর কতগুলো প্ল্যান্ট আছে প্রিডমিনেন্টলি নাইট্রেট ফর্মে নেয়, এই জন্য ওদেরকে আমরা বলি নাইট্রেট লাভিং। তো সাধারণত যেমন ধরো বিভিন্ন যেসব প্ল্যান্ট গুলো তোমার ড্রাই কন্ডিশনে, ড্রাই সয়েলে গ্রো করছে, তাদের কিন্তু নাইট্রেট হচ্ছে প্রিভেলিং ফর্ম। তো তাহলে সেক্ষেত্রে নাইট্রেটটা যেহেতু একটা অ্যানায়ন, সেখানে নাইট্রেটের কনসেন্ট্রেশন মেনটেন করা ইনসাইড দ্য সেলে তাকে বেশি লাগবে। তো সেখানে যে পরিমাণে লাগার কথা, তো সেখানে আমরা যদি নেট নেগেটিভ চার্জ মেমব্রেন পোটেনশিয়াল মেনটেন করলেও তাকে তো নাইট্রেট নিতে হবে, তার মানে সেখানে অবশ্যই অন্য কোনো মেকানিজম আছে। কেমন আমি হয়তো ক্লিয়ার করতে পারিনি। অর্থাৎ তার মানে কি এখানে ওরা প্রিডিক্ট করেছে খুব কম পরিমাণে নাইট্রেট, হ্যাঁ, কিন্তু আসলে তো তার নাইট্রেটের পরিমাণ আমরা দেখছি যে 28 মিলিমোল। তো সেটা তার মানে অবশ্যই তাকে বেশি পরিমাণে রিকোয়ারমেন্ট জন্য অবশ্যই প্যাসিভ ট্রান্সপোর্ট করলে তো সব বের হয়েই যাবে, কারণ আমরা জানি সেলের ভেতরে নেট নেগেটিভ চার্জ, তাই না? তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে ট্রান্সপোর্ট প্রশ্ন কতগুলি এখন তোমাদের জন্য। এক নাম্বার হচ্ছে যে প্ল্যান্ট প্যাসিভ ট্রান্সপোর্ট। আবার আরেকটা কথা বলি যে এই পরিমাণে যদি নেগেটিভ চার্জ আয়নগুলি নিতে হয় এবং এগুলির জন্য যদি শক্তি প্রয়োজন হয়, তাহলে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে এটিপি খরচ হবে, কিন্তু প্ল্যান্টের জন্য সেটা তো খুব কস্ট এফেক্টিভ একটা প্রসেস হবে না। তাহলে সেটা কিভাবে মেনটেন করছে? ঠিক আছে, লো এফিসিয়েন্ট মানে হাই এফিসিয়েন্ট মেথড। তো তাহলে তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে যে আসলে প্রথমত সেল সাইটোপ্লাজমে ওরা দেখেছে, যখনই মেজার করেছে সবসময় তারা দেখেছে যে সাইটোপ্লাজমে নেট নেগেটিভ চার্জ প্রিভেল করে, নেট নেগেটিভ চার্জ। তাহলে এই নেগেটিভ চার্জগুলি বা নেগেটিভ ভোল্টেজ কিভাবে মেনটেন করে প্ল্যান্ট সাইটোপ্লাজম? এক নম্বর প্রশ্ন, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে যে সেইটা করতে গেলে এই যে নিউট্রিয়েন্ট গুলো বিভিন্ন অ্যানায়ন এবং ক্যাটায়ন গুলি, প্রথমত ক্যাটায়ন গুলি সে কিভাবে ট্রান্সপোর্ট করে সাইটোপ্লাজম এবং সেলের বিভিন্ন অংশে। আমরা কিন্তু তোমাদেরকে একটু বলেছি যে আমরা কিন্তু তোমাদেরকে আগে একটা সেলের সিনারিওটা তোমাদেরকে বোঝাবো। যখন আমরা একটা সেলের সিনারিও বুঝতে পারবো, তাহলে ওই একই সেলে পরে অ্যাডজেসেন্ট সেলগুলোতে কিন্তু ওই একই সেম মেকানিজমের নিউট্রিয়েন্ট গুলো একটা থেকে আরেকটাতে ট্রান্সপোর্টেড হবে। আমার কথা বুঝতে পারছো কিনা? যে মানে আমরা যদি বলি যে রুট জোনের বাইরে থেকে আমরা কনসেন্ট্রেশন এবং রুট জোনের ভেতরে প্রথম সেলটাতে যদি আমরা নিউট্রিয়েন্ট আপটেকটাকে বোঝাই, তাহলে পরবর্তীতে সেলগুলোতে হবে আউটার কন্ডিশন হবে আগের সেলটা এবং ইনার কন্ডিশন হবে পরের সেলটা। এইভাবে আমরা কিন্তু মানে কিভাবে একটা সেল থেকে সেলে ট্রান্সপোর্ট হয় সেটাও আমরা বোঝাতে পারবো। সুতরাং এই জন্য আমরা একটা সেলের সিনারিও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। আর এরপরে তো তোমাদের যে জাইলেম ফ্লোয়েম ট্রান্সপোর্ট, সেটা তোমরা ক্রপ বোটানিতেও পড়বে বা আমাদের এখানে আমরা বোঝানোর চেষ্টা করতে পারি, বা তোমাদেরকে সবচেয়ে সহজ হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া, সেটাও তোমরা পড়তে পারবে আর কি। আচ্ছা, আমি জানি না তোমরা কি সরি তোমরা কি সবাইকে কি মিউট করে দিয়েছি কিনা? না স্যার, করেননি। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে। তো যেটা আমরা বলছিলাম যে প্রশ্ন হচ্ছে সেকেন্ড কোশ্চেনটা কিভাবে অ্যানায়ন গুলো করে, ক্যাটায়ন গুলোকে ট্রান্সপোর্ট করে। আর থার্ডলি অ্যানায়ন কনসেন্ট্রেট, যেমন তোমরা দেখছো যে এখানে সবচেয়ে বড় প্ল্যান্ট সেলের জন্য চ্যালেঞ্জ হচ্ছে যেহেতু এটা নেট নেগেটিভ চার্জ, তাহলে অ্যানায়ন গুলি ট্রান্সপোর্টেড হয় কিভাবে। তো আমরা তোমাদের সরি এখানে আসতে চাচ্ছি না, আমরা ক্যাটায়ন আয়ন ট্রান্সপোর্ট রুল সেলে এটা আমি চাচ্ছি যে আজকের ক্লাসে আমাদের একটু মাঠে যেতে হবে। আমরা আজকে একটা এক্সপেরিমেন্ট সেট করব।
তো সে মাঠে যাওয়াটার জন্য আমরা তোমাদের ক্লাসগুলো এখানে আমি শেষ করতে চাচ্ছি। তো আমরা একটু শেয়ারিংটা স্টপ করি। তো আমাদের জাস্ট স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, তোমাদের আমি প্রশ্নের জন্য আসলে সময় দিব এখন। তো একটু আমরা একটু দেখি তোমাদের যারা এখানে মানে পরে এসছো বা তাদের জন্য বলছি যে যারা এখনো তোমাদের মেসেজগুলো দাওনি, যে তোমার আইডি তারা দিয়ে রাখতে পারো। আমরা কিন্তু বলছি যে তোমার পার্টিসিপেশন আমরা এখন দেখতে পাচ্ছি 357 জন। আমরা কিন্তু গত ক্লাসে আমরা 117 জনের মেসেজ দিয়ে পেয়েছি, বুঝতে পেরেছো? তো তার মানে তোমরা হয়তোবা সবাই ক্লাসে না, অবশ্য আমি এক্সপেক্ট করি না সবাই ক্লাসে আছো, তো সেটা আর কি বলে রাখলাম আর কি। তো এনিওয়ে, যেটা আমরা বলছিলাম যে তোমাদের প্রশ্নগুলি তাহলে একটু বলো তাহলে। স্যার কেমিক্যাল ক্লোরিনের ব্যাখ্যা আচ্ছা দাঁড়াও, রেইজ হ্যাঁ রেইজ কে একজন করে বলো হ্যাঁ, কে বলো? স্যার কেমিক্যাল পটেনশিয়ালের ক্ষেত্রে স্যার ফসফরাসের ক্ষেত্রে এটা হবে কিনা? মানে কারণ স্যার যদি তখন স্যার নেগেটিভ আয়ন আমি অ্যাড করি তাহলে তো স্যার ফসফরাসের কনসেন্ট্রেশন অনেক বেড়ে গেল, তখন তো স্যার মাস ফ্লো হতে পারে। আমরা তোমাকে একটু বলি, আমরা কিন্তু মানে তুমি কোন আগের ক্লাস থেকে কোশ্চেন করছো? না স্যার, একটু আগে যে পড়ালেন না স্যার, হাই কেমিক্যাল পটেনশিয়াল। আচ্ছা, এইখানে আমি তোমাকে বলি যে আমরা মাস ফ্লো, ডিফিউশন এবং রুট ইন্টারসেপশন, এই তিনটা প্রসেসে নিউট্রিয়েন্ট গুলো সয়েল সলিউশনে রুটের কাছে আসে। এখন রুটের কাছে আসার পর আমরা বলেছি যে রুটের ভেতরে প্রবেশ করতে হলে ব্যারিয়ার হচ্ছে মেমব্রেন ব্যারিয়ার, আমরা বলছি প্রোটিন বাইলেয়ার লিপিড মেমব্রেন ব্যারিয়ার, সেটা দিয়ে যেতে হবে। এবং সেটা দিয়ে যেতে হলে এখানে কিন্তু মাস ফ্লো কনসেপ্টটা থাকবে না। ওয়াটার তার অ্যাকুয়াপোরিনের মাধ্যমে ইজিলি ট্রান্সপোর্টেড হতে পারে, কিন্তু সেখান দিয়ে কোনো নিউট্রিয়েন্ট গুলো এটার ভেতর দিয়ে যেতে পারে। আমরা বলেছি গ্যাসিয়াস ট্রান্সপোর্ট, ইজিলি সেই গ্যাসিয়াস যেমন কার্বন ডাই অক্সাইড, তারপরে অ্যামোনিয়া এবং নাইট্রেট, অ্যামোনিয়া এবং অক্সিজেন, সেগুলো কিন্তু রুটের ভেতর দিয়ে ইজিলি ট্রান্সপোর্টেড হতে পারে। এখানে কিন্তু আমরা বলছি নিউট্রিয়েন্ট আয়ন গুলো কিভাবে যায়, তো সেখানে আমরা বলেছি যে কিছু মেমব্রেন প্রোটিনের ভেতর দিয়ে যায়, অর্থাৎ those are the passage for ion transport through the membrane barrier। হ্যাঁ, এখন তোমার ফসফরাস আমরা বলছি যে অ্যানায়ন গুলি ট্রান্সপোর্টেড হয়, কতগুলো হয় যে তোমার ফ্যাসিলিটেটেড ডিফিউশন বলছি, অর্থাৎ ইউনিপোর্ট এবং আয়ন চ্যানেল, এই দুটোর মাধ্যমে নিউট্রিয়েন্ট গুলো হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে দিলে, অথবা আমরা বলছি হাই কেমিক্যাল পটেনশিয়াল থেকে লো কেমিক্যাল পটেনশিয়ালের দিকে গেলে সেটাকে আমরা বলছি ফ্যাসিলিটেটেড ডিফিউশন, প্যাসিভ ট্রান্সপোর্ট। আবার যদি আমরা লো কেমিক্যাল পটেনশিয়াল থেকে হাই কেমিক্যাল পটেনশিয়ালের দিকে যায়, যেমন আমরা বলেছি, অর্থাৎ অল্প পরিমাণে নেগেটিভ চার্জ থেকে বেশি পরিমাণ নেগেটিভ চার্জের দিকে যদি যায়, তাহলে সেটাকে আমরা বলছি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। হ্যাঁ, এবং যদি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমরা বলছি যে দুই রকম, একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেখানে এই আয়ন ট্রান্সপোর্টের জন্য এটিপি দরকার হয়, যেটা আয়ন পাম্প মেডিয়েট করে, তাহলে সেটাকে আমরা বলছি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর যদি এটিপি খরচ ছাড়াই যায়, যেটা মেডিয়েট করে অ্যান্টিপোর্ট এবং সিমপোর্ট ট্রান্সপোর্টার, তাইলে আমরা সেটাকে বলছি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এইটুকু কিন্তু আমি কিন্তু পুরোটা ক্লাসের সামারি এখানে করলাম, এবং পরবর্তীতে আমরা বললাম নার্নস্ট ইকুয়েশনের মাধ্যমে আমরা কেমিক্যাল পটেনশিয়ালের কনসেপ্টের পর আমরা বলছি নার্নস্ট ইকুয়েশনের মাধ্যমে আমরা মেজার করতে পারি যদি কোনো একটা নিউট্রিয়েন্ট, এক নাম্বার কথা, কোনো একটা নিউট্রিয়েন্ট প্যাসিভ ট্রান্সপোর্ট করবে না অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করবে, এটা আমরা জানতে পারি। আর যদি প্যাসিভ ট্রান্সপোর্ট করে, তাহলে আমি যে কোনো একটা কম্পার্টমেন্ট, এটা আইদার ইনসাইড দ্য সেল অথবা আউটসাইড দ্য সেল কনসেন্ট্রেশন মেজার করতে পারি, অথবা আমরা নেগেটিভ মেমব্রেন পোটেনশিয়ালকে ক্যালকুলেট করতে পারি। মেমব্রেন পোটেনশিয়াল কত, অর্থাৎ ইনসাইড দ্য সেলের কনসেন্ট্রেশন জানলাম, আউটসাইড দ্য সেলের কনসেন্ট্রেশন জানলাম, তাহলে মেমব্রেনের পোটেনশিয়াল কত। আমার কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে যে তোমাদের এইটুকু তোমাদের প্রশ্নটা কি, তোমার প্রশ্নটা এর জন্য আমার ক্লাসের কন্টেন্টের সাথে যাচ্ছিল না, আমি বুঝতে পারছিলাম না। ঐশী? স্যার আমি বলেছি যে তখন যদি আমি আরো নেগেটিভ আয়ন অ্যাড করি, তো তখন তো স্যার কনসেন্ট্রেশন অনেক বেড়ে গেল না ফসফরাসের? হ্যাঁ, বেড়ে গেল। তারপরে তখন তো স্যার
তা- হ্যাঁ হ্যাঁ, তখন কনসেন্ট্রেশন বেড়ে গেলে তো স্যার তখন মাস ফ্লো হতে পারে না, এমনি তো স্যার মানে ডিফিউশন হয় কিন্তু। না, মাস ফ্লো কনসেপ্টটা এখানে নেই আমাদের। মাস ফ্লো মানে হচ্ছে ওয়াটারের সাথে মুভ করবে, এখানে আমরা ওয়াটারের সাথে আমরা এখানে বিবেচনা, এটা আয়নের ট্রান্সপোর্টের জন্য। এখন মেমব্রেনের ভেতরে কিভাবে ঢুকবে, তুমি যেটা বলছো যে তাহলে এখানে নেগেটিভ ফসফরাসের কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় তাইলে তো স্যার সেটা প্যাসিভ ট্রান্সপোর্ট হবে, তাই এটা বলতে চাচ্ছো তো? হ্যাঁ স্যার, এরকমই। মানে মাস ফ্লো কনসেপ্টটা এখানে তুমি ভুলে যাও। এখানে মাস ফ্লো হচ্ছে যে মুভমেন্ট অফ ওয়াটার, আর তার সাথে ডিজলভড পানির সাথে মানে ডিজলভ, দুই কনসেপ্ট হ্যাঁ রিলেট হ্যাঁ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ রিলেট করা যাবে না। তো এখানে আমি বলছি যে তাহলে তুমি তো কিন্তু আমরা বলছি যে প্যাসিভ ট্রান্সপোর্ট হতে পারে কিনা, এটা একটা তুমি বলেছো। আমরা পরবর্তীতে আমরা যে অ্যানায়নের ট্রান্সপোর্ট গুলো দেখাবো, আমরা প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল সেলে কিভাবে হয় সেটা আমরা আলোচনা করব, অ্যানায়ন এবং ক্যাটায়ন। কিন্তু তার আগে এই পর্যন্ত আলোচনা তো তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? স্যার স্যার নেগেটিভের আয়ন যেমন স্যার ক্লোরিনের ক্ষেত্রে স্যার নান্স ইকুয়েশনের স্যার যে একটা ব্যাখ্যা দিয়েছিলেন স্যার ওইটা বুঝতে পারিনি। আর কি? স্যার সেলের ভিতরে যেহেতু স্যার হ্যাঁ নান্স বুঝছেন, ইকুয়েশন আমি ছিল বলছি না ক্লোরাইড। ওখানকার মধ্যে যে আচ্ছা আচ্ছা ক্লোরিনের ব্যাখ্যা। আচ্ছা, ক্লোরাইড হচ্ছে যে নেগেটিভলি চার্জ। আমরা বলছি যে ইন জেনারেল প্ল্যান্টটা হচ্ছে নেট নেগেটিভ মেমব্রেন পটেনশিয়াল মেনটেন করে। নেগেটিভ চার্জ তার মানে সাইটোপ্লাজমের ভেতরে নেগেটিভ চার্জ থাকে। এখন তার মানে কি, সেখানে ক্লোরিন যদি আমি যদি কোনো একটা উইন্ডো খুলে দেই তাহলে পটাশিয়াম স্পন্টেনিয়াসলি যেহেতু পজিটিভলি চার্জ ভেতরে যাবে, তাই না? আর যদি আমরা উইন্ডোটা খুলে দেই নেগেটিভ চার্জ যেমন ক্লোরাইড সেটা স্পন্টেনিয়াসলি বের হয়ে যাবে, তাই না? আমার কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। স্যার আচ্ছা আচ্ছা, এখন তার মানে কি, এখন জি এই স্যার। এই যে পটাশিয়াম ঢুকছে অথবা ক্লোরাইড বের হয়ে যাচ্ছে, তাহলে সে নেগেটিভ মানে তাহলে এটা কোন জায়গায় এসে থামবে, এটাই হচ্ছে নান্স ইকুয়েশন। ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কত হবে? তো আমরা বলেছি যদি সিঙ্গেল চার্জ আয়ন যে পটাশিয়াম যদি হয় তাইলে ভেতরের কনসেন্ট্রেশন যতক্ষণ না পর্যন্ত 52x হবে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত পটাশিয়ামটা তোমার ভেতরে ঢুকতে থাকবে, বাইরের চেয়ে 52 গুণ যতক্ষণ না পর্যন্ত বেশি না হবে। আর ক্লোরাইডের ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত ভেতরের চাইতে বাইরে 52x না হয় ততক্ষণ পর্যন্ত পটাশিয়াম এই যে ক্লোরাইড বের হয়ে যাবে। এটা হচ্ছে নান্স ইকুয়েশনের কনসেপ্ট। এটা বলছে ইকুইলিব্রিয়ামের কনসেন্ট্রেশনের ডিফারেন্সটা ভোল্টেজ দ্বারা রেগুলেটেড হয়। এখানে যদি আমরা বলছি -100 মিলিভোল্ট যদি কনসেন্ট্রেশন হয় সেক্ষেত্রে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো জি স্যার। এখানে 52 গুণটা কিভাবে স্যার আসলো? আচ্ছা হচ্ছে এখানে আমরা একটু ইকুয়েশনটা যদি আমরা তখন বলি যে মেমব্রেন পটেনশিয়াল ফর ক্লোরাইড, মানে আমরা যদি বলি এখানে মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে -100 মিলিভোল্ট সমান সমান RT বাই ZF। এখন মনে করো 25 ডিগ্রিতে টেম্পারেচার যদি 25 ডিগ্রি হয়, R হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, Z হচ্ছে ভ্যালেন্সি অর্থাৎ মানে যোজনী কত আয়নটার, আর F হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট। সেখানে যদি আমরা ইনসাইড দ্য সেল আউটসাইড দ্য সেলের কনসেপ্ট যে কোনো একটা অজানা থাকে তাহলে কিন্তু আমরা এখানে সেই ইকুয়েশনটা মানে ম্যাথমেটিক্যালি প্রুফ করে আমরা সেটা পাচ্ছি। এবার বুঝতে পারছো? আমি জানি জি না। স্যার। স্যার আরেকটা যে কোশ্চেন ছিল স্যার, দ্বিতীয় যে একটা কোশ্চেন বলছিলেন যে পজিটিভ চার্জ কিভাবে ট্রান্সপোর্ট হয় কিনা স্যার, মানে প্রশ্নটা বুঝতে পাইনি স্যার, আসলে কোন প্রশ্নটা বলছিলেন? প্রশ্নটা হচ্ছে যে আমাদের প্রথমত প্ল্যান্ট কিভাবে নেগেটিভ সাইটোপ্লাজমের নেগেটিভ চার্জ মেনটেন করে, 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার, প্ল্যান্ট কিভাবে ক্যাটায়নগুলি ট্রান্সপোর্ট আপটেক করে। 3 নাম্বার হচ্ছে প্ল্যান্ট কিভাবে অ্যানায়নগুলি আপটেক করে, তাই না? এই 3টা সিনারিও আমরা তোমাদেরকে দেখাবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? এখন তোমাদের একজন কিন্তু আমাদেরকে গত ক্লাসে বলেছিলে যে স্যার এই যে আমরা যে প্ল্যান্ট তো বিভিন্ন সময়ে বিভিন্ন নিউট্রিয়েন্টের চাহিদা লাগে, এটা কে বলেছিল আমার মনে নেই, একটা ছেলে বলেছিলে যে এখন সে তাহলে ওই সিলেক্টিভ ট্রান্সপোর্টটা সে কিভাবে করে, মেনটেন করে কিভাবে, যে তার শুধু ক্যালসিয়াম দরকার হলো সে ক্যালসিয়ামই শুধু নিল কিভাবে, অথবা শুধু সোডিয়াম দরকার হলো সোডিয়ামই শুধু নিল কিভাবে, পটাশিয়াম দরকার হলো শুধু পটাশিয়ামটাই সে কিভাবে ট্রান্সপোর্ট করে। তো এখানে তোমাদের এখানে একটা যে বড় রোল প্লে করে কিন্তু তোমরা খেয়াল করেছো ভোল্টেজটা, তোমরা দেখেছো কিনা, বা ভোল্টেজ ডিফারেন্সটা।
এখানে অনেকগুলি ট্রান্সপোর্টারই, এখানে যেমন আমরা বলেছি যে বললাম আয়ন চ্যানেলগুলি, যদিও চ্যানেলগুলি টানেল লাইক স্ট্রাকচার, কিন্তু অনেকগুলি প্রোটিনই সেখানে একটা তোমার যে তোমার একটা ওপেনিং বা উইন্ডোর মানে দরজা থাকে বা উইন্ডোর জানালা থাকে। তো ওই জানালাটা ওপেন হবে না খুলবে সেটা ডিপেন্ড করে যে কি পরিমাণে ভোল্টেজ ডিফারেন্স আছে। হ্যাঁ, এখন প্ল্যান্ট মানে আমার কাছে এই জিনিসগুলি খুবই মানে মানে অবাক করা লাগে। প্ল্যান্ট শুধু না, আমাদের হিউম্যানেও একই সিস্টেম গুলোই চালু। এখন মনে করো ক্যালসিয়াম, আমরা মনে করো কোনো একটা প্ল্যান্ট নিতে চাচ্ছে, এখন সে ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন করবে, তখন এই ক্যালসিয়াম চ্যানেলটাও অনেকগুলি আছে, সেটাকে আমরা বলি ভোল্টেজ রেগুলেটেড, অর্থাৎ ভোল্টেজ দ্বারা ওপেনিং ক্লোজিং রেগুলেটেড, অর্থাৎ ভোল্টেজ রেগুলেটেড চ্যানেল। তো এখন তখন দেখা যায় ক্যালসিয়াম যদি 76 মিলি ভোল্টে খুলে, তাহলে প্ল্যান্টটা কি যখনই তোমার প্ল্যান্টটার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি দেখা যায়, তখনই সে ওই জিনগুলি অ্যাক্টিভ হয়ে যায় এবং ওই প্রোটিনগুলোকে অ্যাক্টিভেট করে, যাতে করে সে টোটালি সেল এবং আউট মানে সাইটোপ্লাজম এবং তার বাইরে 76 মিলি ভোল্ট ডিফারেন্সটা ক্রিয়েট করে, এবং তখনই ওই চ্যানেলটা খুলে যায় এবং ক্যালসিয়াম ঢোকে। আমরা নেক্সট ক্লাসে এটা আবার বলবো, তখন তোমাদের আমি যেমন তোমাদেরকে পড়ানোর সময় আমি সবকিছু চোখের সামনে দেখতে পাই, তো তোমাদেরকে হয়তো বা সেই জন্য হয় না অনেক সময় আমি বুঝি যে তোমাদের সাথে আমাকে ফলো করতে অনেক সময় কষ্ট হয়। তো যেটা আমরা বলছি যে যখনই 76 মিলিভোল্ট করলো তখনই শুধু ক্যালসিয়ামই ঢুকলো, কিন্তু অন্যান্য চ্যানেলগুলি কিন্তু তখন আর ওপেন হচ্ছে না। তো সেভাবে সে ভোল্টেজ রেগুলেটেড চ্যানেলগুলোর মাধ্যমে সে সিলেক্টিভলি মেমব্রেনটাকে একটা নির্দিষ্ট অথবা গ্রুপ অফ আয়নের জন্য সে পারমিয়েবল করে, কিন্তু অন্য আয়নগুলো সেখানে যেতে পারে না। আমরা যখন একটু উদাহরণ দিই, যে মানে পুয়ারলি ড্রন পিকচার এঁকে যখন তোমাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম, যে তুমি একজন বললে না যে স্যার পটাশিয়াম কেন, ক্যালসিয়াম যেতে পারবে না, ক্যালসিয়ামের তাহলে উইন্ডোটা ওপেন থাকতে হবে, আদারওয়াইজ ক্যালসিয়াম যেতে পারবে না। একইভাবে পটাশিয়ামের ট্রান্সপোর্ট মানে ক্যালসিয়ামের জন্য যখন ওপেন থাকবে, তখন অন্য চ্যানেলগুলো ওপেন না থাকলে অন্য চ্যানেল আয়নগুলো ট্রান্সপোর্টেড হতে পারবে না। ঠিক আছে? তো আমি আর কেউ কি কোনো কিছু বলতে চাচ্ছো? স্যার একটা প্রশ্ন ছিল। একটা কোশ্চেন ছিল। আচ্ছা, দুইজন এক এক করে বলো। যে তাপসী বলো আগে। স্যার মিনারেল নিউট্রিয়েন্টের যখন ডেফিসিয়েন্সি হবে, তখন থেকেই কি প্ল্যান্টে ভোল্টেজের একটা ডিফারেন্স তৈরি হতে থাকবে, নাকি স্যার এটা সবসময় চলতে থাকে এই এইটা ডিফারেন্স? কন্টিনিউয়াস প্রসেস, এবং তোমাদের একটু জাস্ট আমরা একটা আয়নাপ্টিক প্রসেসটা খুব কমপ্লেক্স প্রসেস, এবং এটা কন্টিনিউয়াসলি এক এক ধরনের সেলে, যেমন ধরো যে নিউট্রিয়েন্ট আপটেক যে এই যে প্রসেসটা, এটা কিন্তু আমরা একটা সেলে দেখাচ্ছি, এবং তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমরা সেটা সিনারিওটা শুধু রুট সেলের কথা বলছি। কিন্তু একইভাবে কিন্তু যখন তুমি চিন্তা করো যে আমাদের যে ধানের যদি ফ্ল্যাগ লিফটার কথা চিন্তা করো, এখন ফ্ল্যাগ লিফটটা কিন্তু সে কিন্তু তার অ্যাডজাসেন্ট সোয়েল থেকে নিউট্রিয়েন্ট গুলো নিয়ে এসে তার ইনফ্লোরেসেন্সে বা আমার গ্রেইন ফিলিং এ দিচ্ছে। এখন মনে করো যখন যেখানে রুটের আমার বেশি দরকার হচ্ছে তোমার কথার কথা যে ফসফরাসের, সে ফসফরাস আপটেক করছে, কিন্তু আমার যে ফ্ল্যাগ তোমার যে গ্রেইনে সে কিন্তু তোমার হয়তোবা পটাশিয়ামকে ট্রান্সপোর্ট করছে বেশি, কারণ ওখানে পটাশিয়াম অ্যাকুমুলেশন করছে। অর্থাৎ এক এক ধরনের মানে এক এক ধরনের সেলে তার এক এক ধরনের নিউট্রিয়েন্টের রিকোয়ারমেন্ট হয়, তখন সে এক একটা সেলের আউটার সাইটোপ্লাজমে এক এক ধরনের সিনারিও সে তৈরি করতে থাকে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং সেটা একটা লোকালাইজড প্রসেস মানে বুঝতে পারছো? অর্থাৎ যে আপার লিফে একরকম হবে, লোয়ার লিফে আরেক রকম হবে, কারণ তোমার যখন নাইট্রোজেন ডেফিসিয়েন্সি হবে, তখন নাইট্রোজেন যদি না থাকে লোয়ার লিফে কিন্তু নাইট্রোজেন ভেঙে নাইট্রোজেন গুলোকে সে উপরের দিকে ট্রান্সপোর্ট করবে। কিন্তু যেখানে নতুন পাতা গজাচ্ছে, সেখানে কিন্তু নাইট্রোজেন ভাঙছে না, সেখানে নাইট্রোজেন আরো ট্রান্সপোর্টেড হয়ে তোমাকে সেখানে অ্যাকুমুলেশন হচ্ছে। তো সেখানের কিন্তু তখন আপটেক মেকানিজম বা আপটেক সিনারিও কিন্তু ডিফারেন্ট। আমি বোঝানোর চেষ্টা করতে পারছি কিনা? জি স্যার। আর আরেকজন কে যেন বলেছিলে? স্যার আমি মানে জি স্যার, নাম বলবা তাইলেই হবে। হ্যাঁ বলো। অনন্যা না? অনন্যা। হ্যাঁ বলো। স্যার সাইটোপ্লাজমের যখন 52 মিলিভোল্ট হওয়া না পর্যন্ত পটাশিয়ামের স্পন্টিনিউয়াস প্যাসিভ ট্রান্সপোর্ট হচ্ছে, আর ক্লোরিনের ক্ষেত্রে যদি এক্সটার্নাল সলিউশনে 52 মিলিভোল্ট না হওয়া পর্যন্ত ক্লোরিনের
আমি বলতে পারি 1/52। প্যাসিভ ট্রান্সপোর্ট হ্যাঁ মানে কমে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমে এটা যাবে। আমরা মানে ইকুয়েশনটা থেকে ভাবি, হ্যাঁ কিন্তু যখন আমরা অবজার্ভ করছি তখন দেখছি যে ওরকম আসছে না, ওইখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হিসেবে কিছু কাজ করছে। তাহলে স্যার ওইখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হিসেবে কি কাজ করবে, এটিপি কাজ করবে না কি কাজ করবে মানে আমরা আমরা এটা এই উত্তরটা তোমাকে আমরা পরের ক্লাসে দেব, ঠিক আছে? নেক্সট ক্লাসে? না, উত্তরটা আমরা আসলে ওইটাই আলোচনা করব, ঠিক আছে? তো যে কারণে আমি সত্যি মানে মানে খুশি তোমাদের উপরে যে তোমাদের মনে এই প্রশ্নগুলো আসছে, এই জন্য আমরা নেক্সট স্যার ক্লাসে এটা নিয়ে আলাপ করব। এটিপি কাজ করবে, এইটিপি করবে কি করবে না সেটা আমরা নেক্সট ক্লাসে বলবো। কারণ ওইটাই মেইনলি আমাদের ডিসকাশনের টপিক। আমরা আর স্যার আরেকটা হচ্ছে 100 মিলিভোল্ট ওইটা কিভাবে মেইনটেইন করে, নেগেটিভ চার্জ ওইটা কিভাবে মেইনটেইন করে? এটা আমাদের নেক্সট ক্লাসের টপিক। তোমাদের আচ্ছা আমাদের প্রশ্ন 3টা বলেছি না, যে প্রথমত প্ল্যান্ট কিভাবে নেট নেগেটিভ যে মেমব্রেন পটেনশিয়াল মেইনটেইন করে, 2 নাম্বার ক্যাটায়ন কিভাবে আপটেক করে, 3 নাম্বার অ্যানায়ন কিভাবে আপটেক করে। ওকে, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ আচ্ছা স্যার। আচ্ছা। আর মামুন বলছিলে না? স্যার আমি তৌফিক। তৌফিক, আচ্ছা বলো। স্যার আপনি আসলে সেল ওয়াল নিয়ে কিছু বলেন নাই। সেল ওয়াল কি আসলে সবার জন্য পারমিয়েবল, ওয়াটার, গ্যাস, নিউট্রিয়েন্ট? আচ্ছা, আমি এটা নিয়ে সেল ওয়াল হচ্ছে যে একটা পোরাস স্ট্রাকচার। সেল ওয়ালের অনেক পোর সাইজ তোমার 40-50 মিটার পর্যন্ত থাকে, যেটা হুইচ ক্যান অ্যাকোমোডেট মোস্ট অফ দ্য আয়ন্স। কেমন? হয়তো কিছু অর্গানিক মলিকুলের জন্য সেটা ইমপারমিয়েবল, কিন্তু মোস্ট অফ দ্য আয়নের জন্য সেল ওয়াল ইজ পারমিয়েবল, কারণ এটার পোরাস স্ট্রাকচারটা সেটা পারমিট করে। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার আমাদের মিনারেল নিউট্রিশন অফ হায়ার প্ল্যান্টস থেকে কোন কোন চ্যাপ্টার গুলো থেকে একটু আমরা পড়তে হবে শোনো, স্যার, একটু আমরা বলে আমরা দিন। আমরা আমরা একটু বলি তোমাদের। চ্যাপ্টার 2টা হচ্ছে আমরা চ্যাপ্টার 2 এর মাত্র বোধহয় 7-8 পেজ বা বড় জোর 10 পেজ আমরা এই লেকচারে এইখানে এটাই তোমার পুরো মানে কোর্স কন্টেন্ট, ঠিক আছে? তো সেকেন্ড চ্যাপ্টারটাই আমাদের মেইনলি কোর্স কন্টেন্ট। কিন্তু যেটা হচ্ছে যে কেউ যদি বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে যে প্ল্যান্ট নিউট্রিশনের বলতে পারো একটা ছোটখাটো সামারি। আর তোমাদের আমরা আরেকটা বায়োকেমিক্যাল রোল অফ বিভিন্ন ডিফারেন্ট নিউট্রিয়েন্ট, এটা আমরা তোমাদেরকে এমনি অ্যাসাইনমেন্ট বা পড়ার জন্য দেব। ওইটা আমরা একটু টাইম টু টাইম আলোচনা করবো হয়তো বা এক ফাঁকে। তো তার মানে তোমরা সেকেন্ড চ্যাপ্টারটা নিবে। তো সেকেন্ড চ্যাপ্টারটার আবার ইলাবোরেশন আছে, অন্যান্য মানে প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে আলাদা চ্যাপ্টার আছে। তো সেখানে আমরা ঢুকবো না এই ইয়ারে, আমরা হয়তো বা ভবিষ্যতে যদি ফাইনাল ইয়ারে তোমাদের একটা কোর্স আছে সেটাতে আমরা কিছুটা চেষ্টা করব কভারেজ দেওয়ার জন্য, কিন্তু সেটা কোর্সটা অপশনাল, ঠিক আছে? এনিওয়ে, স্যার আরেকটা বই আছে প্ল্যান্ট ফিজিওলজি, স্যার হ্যাঁ, ওটার প্ল্যান্ট কোন কোন ফিজিওলজির প্ল্যান্ট নিউট্রিশন চ্যাপ্টারটা নিবা। ওটা শুধু প্ল্যান্ট নিউট্রিশন চ্যাপ্টারটা। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আর কিছু? স্যার টাইমটা শেষ, পরের ক্লাসে স্যার ঢুকবে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে।